নমস্কার, সকলকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে সকলের আশীর্বাদ সঙ্গে নিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাস্তব বিশ্লেষণে মহাভারত। হস্তিনার সম্রাট ধৃতরাষ্ট্র পারিপার্শ্বিক চাপে এবং পরিস্থিতির কারণে যুধিষ্ঠিরকে যুবরাজ হিসেবে ঘোষণা করতে বাধ্য হলেও অন্ধ পুত্রস্নেহের কারণে এবং নিজের ভেতরের একটি অতৃপ্ত জ্বালা থেকেই তিনি ব্যাপারটা ভালো মনে মেনে নিতে পারলেন না। তিনি কণিককে ডাকলেন, কণিক তাকে অনেক মন্ত্রণা দিলেন এবং ঠিক এই সময় আমরা দেখতে পাচ্ছি দুর্যোধনের একটা মিনি কিচেন ক্যাবিনেট, যেখানে দুঃশাসন আছেন, কর্ণ আছেন এবং শকুনি আছেন। এই মিনি কিচেন ক্যাবিনেটে একটা আলোচনা হচ্ছে কিভাবে এই পাণ্ডবদেরকে চিরকালের মতো শেষ করে দেওয়া যায়, সেই জন্যে একটু উপায় খুঁজে বার করার চেষ্টা হচ্ছে। সেখানে একটু উপায় খুঁজে বার করা হলো যে বারণাবত বলে একটা জায়গা, সেখানে একটা ভবন নির্মাণ করা হবে যেখানে পাণ্ডবদেরকে পাঠানো হবে এবং সেখানে তাদেরকে পুড়িয়ে মারার পরিকল্পনা করা হবে। দুর্যোধন এলেন ধৃতরাষ্ট্রের কাছে, তিনি জানালেন যে পাণ্ডবদেরকে কিছুদিনের জন্য বারণাবতে পাঠানো হোক, সেখানে নাকি এখন সুন্দর পরিবেশ, সেখানে একটি অনুষ্ঠানও হবে, এরকম এখানে বারণাবতে পাঠানো হবে। ধৃতরাষ্ট্র প্রথমে নিমরাজি হলো পাণ্ডবদেরকে বারণাবতে পাঠাবার জন্য, পরে রাজি হলেন। প্রথমে একটু আপত্তি জানালো, পরে রাজি হলেন। এই যে পুড়িয়ে মারার চক্রান্ত, এখানে কিন্তু ধৃতরাষ্ট্রের আমরা ভূমিকা দেখতে পাচ্ছি না, কিন্তু পেছনে যে ষড়যন্ত্র হচ্ছে এটা ধৃতরাষ্ট্রের সম্পূর্ণ জ্ঞাতার্থ নেই, ধৃতরাষ্ট্র জানেন না বিষয়টা। যাই হোক, পাণ্ডবদেরকে বারণাবতে পাঠানো হচ্ছে। দুর্যোধন পুরোচন বলে এক ব্যক্তিকে ডেকে পাঠালেন এবং তাকে বললেন যে একজন বিশ্বস্ত, দুর্যোধনের বিশ্বস্ত আর কি, তাকে ডেকে পাঠানো হলো। তাকে বললেন যে বারণাবতে একটা ভবন নির্মাণ করতে লাক্ষা দিয়ে, দাহ্য পদার্থ দিয়ে, ঘি এবং অন্যান্য দাহ্য পদার্থ দিয়ে একটা ভবন নির্মাণ করা হবে, নির্দিষ্ট সময়ে পুড়িয়ে মারা হবে। এই ব্যাপারে পুরোচন যেন তাকে সাহায্য করে। বলা হলো তুমি দ্রুতগামী অস্ত্র নিয়ে বেরিয়ে যাও। এবং সমস্ত ঘটনাটা কিন্তু বিদুরের নজর এড়ালো না। বিদুর লক্ষ্য করলেন পুরোচন নামে এক ব্যক্তি, যিনি অপ্রয়োজনে রাজপ্রাসাদে আসছেন, দুর্যোধনের সঙ্গে আলোচনা করছেন, চলে যাচ্ছেন। এবং বিদুরের একটা নিজস্ব যে ইন্টেলিজেন্স ছিল, এটা আমরা বিভিন্ন সময় তার প্রমাণ পেয়েছি। সেই ইন্টেলিজেন্সের মাধ্যমে বিদুর জানছেন যে পুরোচন প্রচুর পরিমাণে বাজার থেকে ঘি এবং অন্যান্য দাহ্য পদার্থ ক্রয় করছে। বিদুরের খবর পেলেন, তিনি বুঝলেন যে যে কোনোভাবে হোক আগুনের মাধ্যমে পাণ্ডবদেরকে একটা বিপদে ফেলার চক্রান্ত চলছে। বিদুর, আমি বলেছি, দূরদর্শী, অনেক বেশি দূরদর্শী বিদুর। কিন্তু তিনি এটাও জানেন যে এই খবর যদি এখন ধৃতরাষ্ট্রকে জানানো হয় বা আরও বেশি অন্যান্যদেরকে জানানো হয়, তবে ভবিষ্যতে পাণ্ডবদের আরও বেশি বিপদ হওয়ার সম্ভাবনা আছে। তাই তিনি খবরটি সম্পূর্ণ চেপে রাখলেন। নির্দিষ্ট সময়ে পাণ্ডবরা মাতা কুন্তির সঙ্গে বেরিয়ে বারণাবতের দিকে রওনা হতে যাচ্ছেন। এমন সময় বিদুরের সঙ্গে দুর্যোধনের একটি সাক্ষাৎকার হয়। সকলের উপস্থিতিতে মহাভারতের কথা অনুযায়ী ল্যাচ্ছ ভাষায়, ল্যাচ্ছ ভাষা বলতে যে আমরা খুব খারাপ ভাষা এটা বলবো না, তবে আমরা ধরে নিচ্ছি এটা একটা আঞ্চলিক ভাষা, যেটা ভারতবর্ষে এখনও বিভিন্ন প্রান্তে প্রচুর আঞ্চলিক ভাষা আছে, তেমনই কোনো একটা আঞ্চলিক ভাষা যেটা বিদুর এবং যুধিষ্ঠিরই জানতেন, আর কেউ জানতেন না। এরকম একটা ল্যাচ্ছ ভাষায় আলোচনা হচ্ছে, যদিও সেটা মহাভারতের সংস্কৃত ভাষাতেই লেখা আছে এবং বিভিন্ন সংস্করণে তার নিজস্ব ভাষাতেই লেখা আছে, কিন্তু বলা হচ্ছে ল্যাচ্ছ ভাষা। যাই হোক, মানে একটা ভিন্ন কোনো ভাষায়, যে ভাষা শুধুমাত্র বিদুর এবং যুধিষ্ঠির জানেন। এই মানে বিভিন্ন রকমের রাজ প্রশাসন চালাবার জন্যে বিভিন্ন যে সাংকেতিক ভাষার প্রয়োজন এবং অন্যান্য ভাষা জানা থাকাও প্রয়োজন, এটা কিন্তু তার একটা বড় প্রমাণ। যাই হোক,
তো ল্যাংচা বিদুর জানাচ্ছেন যে বেড়াতে যাচ্ছ খুব ভালো কথা, তবে একটা কথা মাথায় রেখো, জঙ্গলে বা যে কোনো জায়গায় ধাতুর তৈরি অস্ত্র ছাড়াও অন্য অস্ত্র দিয়েও কিন্তু মানুষ খুন করা যায়, মানুষকে বিপদে ফেলা যায়। এবং জঙ্গলে আগুন লাগলেও ইঁদুর বেঁচে থাকতে পারে, সুড়ঙ্গের মধ্যে থেকে ইঁদুর বেঁচে থাকতে পারে। অনেক জ্ঞান দিলেন, তার মধ্যে এই দুটি প্রধান কথা বিদুর জানালেন যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির বললেন বুঝেছি, যা বোঝার তিনি বুঝলেন, বেরিয়ে এলেন রথে উঠে বারণাবতের দিকে এগিয়ে গেলেন। কুন্তী জিজ্ঞেস করলো যে বিদুর তোমার সঙ্গে কি কথা বললো? বিদুর জানালেন যে এই যুধিষ্ঠির জানালেন যে বিদুর আমাকে এই কথাই বলেছেন যে অস্ত্র, ধাতুর তৈরি অস্ত্র ছাড়াও মানুষকে বিপদে ফেলা যায় এবং জঙ্গলে আগুন লাগলে একমাত্র ইঁদুর বেঁচে থাকতে পারে, যারা গর্তের মধ্যে বাস করে তারা বেঁচে থাকতে পারে। অর্থাৎ যুধিষ্ঠির এটাও বুঝলেন যে এই বারণাবতে যে তারা যাচ্ছেন, এখান থেকে তাদের আগুনের থেকে একটা বিপদের সম্ভাবনা আছে। যাই হোক, বারণাবতে এসে হাজির হলেন। সেখানে লোকজন তাদেরকে সাড়ম্বরে স্বাগত জানালেন। তারা একটা নতুন ভবন নির্মাণ করা হয়েছে, পুরোচন করেছেন, সেখানে এসে উঠলেন। ভেতরে ঢুকেই তারা এই দাহ্য পদার্থ লাক্ষার গন্ধ পেলেন। তারা পরীক্ষা করে দেখলেন যে এর ভেতরে ঠিকঠাক নেই, ভবনের সমস্যা আছে। ভীম চিরকালই একটু অল্পেতেই রিয়াক্ট করে ফেলা মানুষ, তিনি চিৎকার করে উঠলেন, কিন্তু যুধিষ্ঠির তাকে থামালেন, বললেন এখন যদি আমরা এখানে চিৎকার করি তবে পুরোচন আরও আমাদের বেশি বিপদে ফেলতে পারে। এইখানে একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে যুধিষ্ঠির যেখানে যুবরাজ হিসেবে ঘোষিত হয়েছেন, যুধিষ্ঠির যেখানে ভীষ্ম, দ্রোণ, বিদুর যার পক্ষে আছেন, তাকে যে আগুনে ফেলে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে, এটা সবার সামনে বলতে সমস্যা কী ছিল? সেই রাত্রে বারণাবত থেকে বেরিয়ে আসতে সমস্যা কী ছিল? এটা ঠিক ব্যাখ্যা করে পাওয়া যায় না। তবে আমার ধারণা, আমরা অনুমান করতে পারি যে যেহেতু ছোটবেলা থেকেই সেই যে পাণ্ডুর মৃত্যুর পর তারা রাজপ্রাসাদে ফিরে আসলেন, তারপর থেকে আমরা দেখেছি যে তারা একটু হীনমন্যতায় ভোগেন, সব কিছুতে নিজেদের অধিকার সেভাবে ফলান না, সবসময় একটু আড়ালে থাকার চেষ্টা করেন। এই হীনমন্যতা থেকেই বোধহয় আজকের এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, যেখানে বোঝা যাচ্ছে যে তাদেরকে লাক্ষা দিয়ে পুড়িয়ে মারার, আগুনে পুড়িয়ে মারার চেষ্টা চক্রান্ত চলছে, তবু তারা চুপ থাকছেন, সেখান থেকে বাঁচার প্রক্রিয়া খুঁজছেন, কিন্তু তারা সেটা জনসমক্ষে নিয়ে আসছেন না। যাই হোক, প্রায় পাণ্ডবরা তখন কী করতেন, সারাদিন ওই জঙ্গলে শিকার করতেন, রাত্রিবেলা পালা করে একজন জেগে থাকতেন। সেই সময় একজন লোক আসলেন পাণ্ডবদের কাছে, এসে বললেন যে আমাকে বিদুর পাঠিয়েছে, আমি খনন কার্যে ওস্তাদ, আমাকে, এবং বিদুর যে শেষ কথা আপনার সঙ্গে বলেছিলেন যে আগুনের থেকে আপনাদের বিপদ হতে পারে, এটাই প্রমাণ যে আমার বিদুর পাঠিয়েছে, আমাকে আপনারা বিশ্বাস করুন। যাই হোক, যুধিষ্ঠিরের আর কিছু করার ছিল না, তখন বিশ্বাস করলেন সেই খনন কার্য করা ব্যক্তিকে, এবং সেখানে একটা সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, প্রতিদিন রাত্রে একটু একটু করে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। এভাবে দিনের বেলা তারা শিকার করতেন এবং পথঘাট ভালো করে চিনে রাখতেন, মৃগয়া শিকারের ছলনায় আর কি, শিকারকে ভান করে তারা পথঘাট চিনে রাখতেন এবং রাত্রিবেলা এসে সেই সুড়ঙ্গের মধ্যে থাকতেন। ধীরে ধীরে সেই সুড়ঙ্গ খোলা হলো, সেই সুড়ঙ্গ গঙ্গার পাড়ে গিয়ে উঠল। 1 বছর কাল অতিক্রান্ত হলো, 1 বছর তারা আছেন, এর মধ্যে তারা ফিরে আসতে পারতেন, কিন্তু তারা ফিরে আসেননি। এই কারণ ঘটনাগুলোর কিন্তু সঠিক ব্যাখ্যা মেলে না। যাই হোক, 1 বছর অতিক্রান্ত, তবে সত্যি সত্যি সেখানে 1 বছর ছিলেন কিনা এটা নিয়ে আমার সংশয় আছে, কারণ একটা রাজ্যের যুবরাজ কোনো একটা জায়গায় অনুষ্ঠানে গেছে এবং সেখানে 1 বছর কাটিয়ে আসছে, এটাও ঠিক বিশ্বাসযোগ্য নয়। তবে আমরা ধরে নিতে পারি তারা অনেক দিন সেখানে ছিলেন। যাই হোক, এমতো অবস্থায় একদিন খবর পাওয়া গেল যে আগামী কৃষ্ণপক্ষের যে একটা বিশেষ তিথিতে ঘরে আগুন দেওয়া হবে। ঠিক সেই সময়, সেই দিন সেখানে রাজমাতা কুন্তী
তিনি রাজমাতা তিনি এখন নন, যাই হোক কুন্তী দেবী একটা মানে দান, ব্রাহ্মণের দান টান করবেন এরকম একটা কথা বলা হলো, যজ্ঞ করবেন এরকম বলা হলো, প্রচুর দান ধানও করলেন এবং সেখানে একজন নিষাদ রমণী তার 5 সন্তানকে সঙ্গে নিয়ে সেই প্রাসাদে প্রবেশ করলেন। প্রচুর পরিমাণে মানে খাদ্য পানীয় তাকে খাওয়ানো হলো, নেশাদ্রব্য খাওয়ানো হলো, তারা নেশাদ্রব্য খেয়ে সেখানে অজ্ঞান হয়ে থাকলেন। মাঝরাত্রে পাণ্ডবরা প্রথমে পুরোচনের ঘরে আগুন ধরিয়ে দিলেন এবং নিজেরাও সেই ঘরের মধ্যে আগুন দিয়ে সেই সুড়ঙ্গ পথে বাইরে বেরিয়ে আসলেন। সুড়ঙ্গ ঘরে আগুন লেগেছে, রাজভবনে আগুন লেগেছে, প্রত্যেক জনপদ বেরিয়ে আসলে এসে দেখলো পুরোচনের ঘরেও আগুন লেগেছে এবং এখানেও আগুন লেগেছে। লোকজন অনেক পুরোচনকে গালাগালি করলেন। সকালবেলা যখন আগুন নিভে গেল তখন সেই খনক তিনি প্রথমে এসে খুঁজতে লাগলেন এবং দেখা গেল যে একজন মহিলা এবং 5 জন পুরুষের মৃতদেহ পড়ে আছে। তারা ধরেই নিলেন যে 5 পাণ্ডব এবং কুন্তী মারা গেছে এবং খনক সেখানে, খনক তো জানেন কি হয়েছে, খনক সেখানে তাড়াতাড়ি সুড়ঙ্গের যে মুখটা ছিল সেটা বন্ধ করে দিলেন। এইখানে কিন্তু আরও 2 জন ব্যক্তি এসে ঘোরাঘুরি করছে। যখন দেখা যাচ্ছে যে সবাই কান্নাকাটি করছে, হাউতাস করছে, গালাগাল করছে, 2 জন ব্যক্তি কি একটু যেন খুঁজছেন, মৃতদেহগুলো পরীক্ষা করলেন, চলে গেলেন। কে এই 2 জন ব্যক্তি এখনো আমরা ঠিক জানি না, সময় হলে জান। যাই হোক, মাঝরাত্রে পাণ্ডবরা সুড়ঙ্গ পথে গঙ্গার তীরে আসলেন। গঙ্গা তখন প্রবাহিনী, স্বচ্ছ প্রবাহিনী। সেখানে একটি যন্ত্রচালিত নৌকা রাখা আছে, মহাভারতের ভাষায় যন্ত্রচালিত নৌকা। সেটা আজকের দিনের কোনো যন্ত্রচালিত কিনা বলা মুশকিল, তবে যাই হোক, মোট কথা একটা বড় ভালো ধরনের নৌকা রাখা আছে। তারা জানালেন যে তাদেরকে বিদুরী পাঠিয়েছে এবং বিদুরের কিছু সাংকেতিক ভাষা তারা বললেন। পাণ্ডবরা তাকে বিশ্বাস করে সেই নৌকায় উঠে বসলেন। জানেন যে চারিদিকে দুর্যোধনের চর ঘুরে বেড়াচ্ছে, সুযোগ পেলেই তাদেরকে হত্যা করা হবে। যাই হোক, দীর্ঘক্ষণ চলার পর একটা, এবং এই যে আকাশের নক্ষত্রের সাহায্যে দিক ঠিক রেখে একটা দক্ষিণ দিকে চলার পর তারা একটা ঘন জঙ্গলের কাছে এসে নামলেন। নেমে হাঁটতে শুরু করলেন। ক্লান্ত পাণ্ডবরা, মাতা কুন্তী তিনি আরও বেশি ক্লান্ত হয়ে পড়েছেন। মহাভারতের ভাষায় বলা হচ্ছে যে ভীম নাকি 2 ভাই নকুল এবং সহদেব এবং মাতা কুন্তীকে নিজের কাঁধে তুলে নিলেন। 2 ভাইকে 2 বাহুতে নিয়ে হাঁটতে শুরু করলেন এবং প্রচুর নাকি গাছপালা, বড় বড় গাছপালা ভেঙে টেঙে এগিয়ে, একটা বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আমরা ধরে নিতে পারি যে ভীম যখন এগিয়ে চলেছে, কত ঘন জঙ্গল, তার মাঝখানে গাছ টাছ ভেঙে সামনের দিকে এগিয়ে চলেছে। চলতে চলতে একটি গাছতলায় বিশ্রাম নিতে শুরু করেছেন। এই সময় আবার অন্য ঘটনা, বিপদ, একটা বিপদ যায় তো আর এক বিপদ আসছে। সেই জঙ্গলে বাস করছে হিড়িম্ব এবং হিড়িম্বা নামে একজন রাক্ষস এবং একজন রাক্ষসী, মাই বোন। রাক্ষস বলতে আমরা বিভিন্ন টিভি সিরিয়ালে বা আমাদের যে ধারণা সেটা কিন্তু নয়। আমরা ধরে নিতে পারি যে তারা স্থানীয় বনবাসী এবং এরা নাকি নরখাদক হতেই পারে, জঙ্গলের বনবাসী নরখাদক হতেই পারে। তো হিড়িম্ব এবং বেশ শক্তিশালী, আমরা ধরে নেব যে শক্তিশালী পালোয়ান টাইপের গোছের লোক। তো হিড়িম্বাকে বললেন যে সামনে কয়েকজন পুরুষ মানুষ, একজন মহিলাকে দেখতে পাচ্ছি, ওদেরকে ধরে নিয়ে এসো, আমরা ওদের খাবো। তখনকার দিনে জঙ্গলে দস্যুবৃত্তি অতি সাধারণ ব্যাপার এবং তার মধ্যে যে কেউ কেউ নরখাদক ছিলেন না সেটাও বলা যায় না, কাজেই নরখাদক থাকতেই পারে। হিড়িম্বা আসলেন, দেখলেন যে 5 ভাই, একজন রমণী নিদ্রাচ্ছন্ন। তার মনে একটু মায়া মমতার সঞ্চার হলো, বিশেষ করে ভীমের প্রতি তার একটু প্রেমের সঞ্চার হলো। তিনি ভীমের প্রতি একটু আসক্ত হলেন, তিনি তাদেরকে মারতে নারাজ হলেন।
ফিরে গেলেন, বললেন যে আমি ওদের মারতে পারব। এবারে হিড়িম্ব নিজেই এলেন, নিজে এসে যখন মানে ভাইদেরকে আর কি করতে যাবে, সেই মুহূর্তে ভীমের সঙ্গে তার একটা লড়াই হয়, ভীম তাকে হত্যা করে। এই সময় হিড়িম্বা নাকি বেশ সেজে গুজে একটু সুন্দরী রমণীর রূপ ধরে আসেন। মহাভারতের ভাষা অনুযায়ী বলা হচ্ছে সুন্দরী রমণীর রূপ ধরে আসেন। আমরা ধরে নেব যে আলাদা রূপ তো কিছু করা যায় না, এখানে আমরা বলতে পারি যে তিনি একটু তার মধ্যে থেকে একটু সেজে গুজে আসেন এবং এসে বলেন যে আমি এই আপনার এই পুত্র, মাতা কুন্তিকে বলেন যে আপনার পুত্রের প্রেমে পড়েছি, আমাকে বধূ হিসেবে গ্রহণ করুন। ভীম তো রাজি হয় না, বলেন যে তুমি এই রাক্ষসের বোন, তুমিও রাক্ষসের কাছে চলে যাও। বাধা দেন অর্জুন এবং যুধিষ্ঠির, বলেন যে কোনো রমণীকে হত্যা করা তোমার উচিত নয়। যাই হোক, তো হিড়িম্বা তাকে কাছে রাখেন, বলেন যে আপনার পুত্রটিকে আমাকে দিন, আমি কিছুদিন আমার সঙ্গে থাকবো, আমরা একসঙ্গে ঘোরাঘুরি করবো, একসঙ্গে থাকবো এবং একটি পুত্র সন্তান হলে আপনার ছেলেকে আমরা ফিরিয়ে দেব। যাই হোক, তারা হিড়িম্বাকে বিশ্বাস করলেন, তার কাছে ভীমকে রেখে দিলেন এবং বললেন যে তত সময় থাকবে যত সময় একটা পুত্র না হয়। এই হিড়িম্বা এবং ভীমের প্রেম কাহিনী নিয়েও একটু বিস্তারিত বলা আছে মূল মহাভারতে। বলা আছে ভীমকে নাকি পিঠে বসিয়ে হিড়িম্বা আকাশে বিচরণ করত। যাই হোক, সে একটু অতিরঞ্জিত কাহিনী বলা আছে। আমরা ধরে নিতে পারি যে তারা বেশ কিছুদিন সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করেছে এবং একটা নির্দিষ্ট সময়ে একটি ছেলে হয়েছে। একটা নির্দিষ্ট সময়ে হিড়িম্বার গর্ভে একটি পুত্র সন্তান হয়, যার মাথাটা বেশ মোটা, কলসির মতো এবং বেশ বীর দেখতে শুনতে। তার নাম রাখা হলো ঘটোৎকচ। এই ঘটোৎকচ পরে মহাভারতের যুদ্ধে অনেক ভূমিকা নেবে, সে বিষয়ে আমরা পরে আসবো। আপাতত ভীম চলে আসলেন হিড়িম্বার কাছ থেকে এবং পাণ্ডবরা তখন একচক্রা গ্রামে, এই সময় ব্যাসদেবের সঙ্গে দেখা হয়। ব্যাসদেব এসে তাদেরকে একচক্রা গ্রামে থাকতে বলেন, এক ব্রাহ্মণের পরিবারে। ব্রাহ্মণী এবং তাদের 2 সন্তান তাদের পরিবারে এসে থাকেন। সেখানে এসে ভীম এসে যোগদান করেন, দীর্ঘদিন থাকেন, ভিক্ষা করেন, খান এবং ব্যাসদেব তাদেরকেও জানান যে নির্দিষ্ট সময়ে আমি তোমাদের সঙ্গে আবার দেখা করব। এই সময় আমরা মূল মহাভারত থেকে এখনো পর্যন্ত যদি দেখি, আমরা দেখেছি বিভিন্ন রাজা রাজরাদের কাহিনী, বিভিন্ন মুনি ঋষিদের কাহিনী, বিভিন্ন দেবদেবতাদের কাহিনী। কিন্তু তৎকালীন সমাজ তো আর শুধু রাজা, মুনি ঋষি, সৈন্য সামন্ত, দেবদেবতারা ছিল না, সাধারণ মানুষও তো ছিল, নাহলে কাদের রাজা? তো সাধারণ মানুষরা তখন তাদের জীবনযাপন কেমন ছিল, সাধারণ মানুষের সংসার কেমন ছিল, তার একটা ছোট্ট বর্ণনা এখানে মহাভারতকার দিয়েছে। কেমন একটু দেখি। একদিন পাণ্ডবরা গেছেন ভিক্ষা করতে, এই মতো অবস্থায় মাতা কুন্তি ঘরে আছেন। তখন ভেতর থেকে একটা কান্নার চিৎকার হচ্ছে, ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী কান্নাকাটি করছে, বিলাপ করছেন। কি বিলাপ? যে কেন আমি আছি, আমি তো মরে যাব এবার। তখনই আমি, ব্রাহ্মণ বলছেন যে আমি তো তখনই চলে যেতে চেয়েছিলাম, তুমি এখানে আছো, তোমার জন্যই আমাকে এখানে থাকতে হলো, আজ আমি কাকে পাঠাবো? এই ধরনের একটা বিলাপ হচ্ছে। কুন্তি আসলেন এবং জিজ্ঞেস করলেন কি হয়েছে, কি ঘটনা। তো ব্রাহ্মণ জানালেন যে এখানকার যিনি রাজা, তিনি একটু দুর্বল প্রকৃতির লোক, প্রজাদের রক্ষার্থে তার ততটা মন নেই এবং এখানে বক রাক্ষস বলে একজন রাক্ষস সপরিবারে থাকে। সেই বক রাক্ষসকে রাজার সঙ্গে তার কন্ট্রাক্ট চুক্তি হয়েছে যে প্রতিদিন প্রচুর পরিমাণে খাবার এবং একজন করে মানুষ তাকে দিতে হবে। যে মানুষটা সেই খাবারগুলো নিয়ে যাবে, সে সেই খাবারটাও খাবে, মানুষকেও খাবে। এতদিন বিভিন্ন লোকের পান পর্ব চলেছে, আজ সেই পরিবারের একজনের যাওয়ার কথা। যাই হোক, তো এখন ব্রাহ্মণের বক্তব্য, আমি কাকে পাঠাবো, আমি নিজেই যাব, আমি এতদিন ছিলাম। ব্রাহ্মণই বলছেন যে পুত্রার্থে লোকে ভার্যা গ্রহণ করে,
তুমি পুত্র পেয়েছো, তুমি কন্যা পেয়েছো, তোমার সংসারে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, অতএব তুমি আমাকে পাঠাও, আমি যেতে প্রস্তুত। তাদের জ্যেষ্ঠ সন্তান যিনি কন্যা, তিনি বলছেন যে কন্যাকে তো একটা সময় ত্যাগ করতেই হয়, বিবাহ দিতেই হয়, তাহলে তোমরা আজকেই ত্যাগ করো, আমাকে পাঠাও। ছোট পুত্র সন্তান, সে বলছে আমার কর্তব্য তোমাদেরকে রক্ষা করা, তুমি আমাদেরকে পাঠাও। ব্রাহ্মণ বলছেন যে এদেরকে পাঠিয়ে আমি কি করে বেঁচে থাকবো, অতএব আমি যাচ্ছি। এই যে একটা অতি সাধারণ পরিবার এবং সেই পরিবারের একে অন্যের মধ্যে যে আত্মিক যোগাযোগ, যে আন্তরিকতা, একটা সাধারণ সংসার, এর একটা চিত্র মহাভারতকার এখানে তুলে ধরার চেষ্টা করেছে। একে অন্যের প্রতি যে ভালোবাসা, একে অন্যের প্রতি যে দায়িত্ব কর্তব্য বোধ সাধারণ পরিবারের মধ্যে, সেটা এখানে তুলে ধরার চেষ্টা হয়েছে। মূল মহাভারতের ঘটনার সঙ্গে কিন্তু এই ঘটনার খুব একটা মানে যোগাযোগ নেই। যাই হোক, এবং আরও একটা দিক আমরা দেখতে পাচ্ছি, যদি কোনো দেশের শাসক অপদার্থ হয়, শাসক যদি প্রজার কল্যাণে, প্রজার রক্ষার্থে আত্মনিয়োগ না করে, মনোযোগ না দেয়, তবে সেই রাজ্যের, সেই দেশের প্রজাদের অবস্থা কেমন হতে পারে, সেটাও একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। যাই হোক, কুন্তি জানালেন যে আমার পুত্ররা মন্ত্রসিদ্ধ, মন্ত্র জানে, তাদের একজন যাবে এবং গিয়ে এখানে আমার পুত্ররা তাদের মধ্যে একজন যাবে এবং এই রাক্ষসকে বধ করবে, আপনি নিশ্চিন্ত থাকুন। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই গৃহস্বামী সেটাতে রাজি হচ্ছেন না। তিনি বলছেন না, আপনারা অতিথি, আপনাদের কোনো বিপদ আমরা মেনে নিতে পারবো না। এই যে অতিথি বৎসল একটা পরিবার, তার একটা ঘটনা মানে উদাহরণও এখানে দেয়া হচ্ছে। কুন্তি বলছেন না, আমরা দীর্ঘদিন আপনার গৃহে আছি, আমরা আপনাদের বিপদ মানে আমাদেরও বিপদ, আপনি বিপদে পড়লে আমরা ভালো থাকতে পারবো না, অতএব আপনাদের এই বিপদের দিনে আমরা আপনার পাশে দাঁড়াচ্ছি। এই যে একসঙ্গে থাকতে গেলে একে অন্যের প্রতি যে সহানুভূতি, যে দায়িত্ববোধ, যে কর্তব্যবোধ, সেটাকে এখানে মানে পরিষ্কারভাবে তুলে ধরা হচ্ছে। যাই হোক, পাণ্ডবরা ফিরে এলেন, কুন্তি তাদেরকে গোটা ঘটনা জানালেন এবং ভীমকে বললেন যে তুমি এই ব্যাপারে সাহায্য করো। যুধিষ্ঠির একটু অরাজি হচ্ছিলেন, তিনি বললেন যে যার ভরসায় আমরা নিশ্চিন্তায় ঘুমোতে যাই, তাকে এরকম একটা বিপদে ফেলতে যাব, ঠিক এরকম একটা ভাষা। যাই হোক, রাজি হলেন না ভীম। তার সঙ্গে ভীম প্রচুর খাবার দাবার নিয়ে সেই বকরাক্ষসের কাছে গেলেন, চিৎকার করলেন, বকরাক্ষস বেরিয়ে আসলো। এখানে একটা ছোট লড়াইয়ের বর্ণনা দেওয়া আছে, সে বিস্তারকে যাচ্ছি না। বকরাক্ষসকে হত্যা করা হলো, তার পরিবারকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। বকরাক্ষসের মৃতদেহ নগরের পাশে এনে ফেলে দেওয়া হলো এবং বলে দেওয়া হলো, এবং সেই পরিবার আর কি, ব্রাহ্মণ পরিবার, তাদেরকে বলা হলো যে ব্রাহ্মণ পরিবার সবাইকে বললেন যে একজন মন্ত্রসিদ্ধ ব্যক্তি এসে এদেরকে হত্যা করেছে। যাই হোক, এই সময় এখানে আর একজন কথক ঠাকুর এই পরিবারের মধ্যে এসে অতিথি হয়ে আসলেন। এই কথক ঠাকুর পরিবারের অতিথি হয়ে এসে একটি ঘটনার কথা জানাচ্ছেন। ঘটনাটা কেমন? আমাদের মনে আছে, গুরু দ্রোণাচার্যের গুরুদক্ষিণা হিসেবে পাণ্ডবদের কাছে ধ্রুপদ রাজ হেরে গেছিলেন এবং সেদিন ধ্রুপদকে যথেষ্ট অপমান করা হয়েছিল, অর্ধেক রাজ্য ফিরিয়ে দেওয়া হয়েছিল। এই অপমানটা ধ্রুপদ মেনে নিতে পারেননি। তিনি সেখান থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে গঙ্গা মানে হাঁটতে হাঁটতে প্রতিশোধ নেবার একটা বাসনা নিয়ে হাঁটতে হাঁটতে আসলেন গঙ্গার কাছে। সেখানে দুজন মুনির ব্রহ্মর্ষি দেখা পেলেন, একজন যাজক, একজন উপযাজক। যাজককে অনুরোধ করলেন, আমাকে এমন একটি পুত্র সন্তান পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন যে দ্রোণাচার্যকে বধ করতে পারবে। এখানেও সেই প্রতিহিংসা, আমরা
এর আগেও কিন্তু প্রতিহিংসা অনেকটাই দেখেছি, এখানেও প্রতিহিংসা। বধ করতে পারবে। যাজক রাজি হলেন না, কিন্তু দ্রুপদ যথেষ্ট পরিমাণে তার সেবা করতে লাগলেন। যাজক তখন বললেন যে তুমি আমার ভ্রাতা উপযাজকের কাছে যাও, সে অত বাদ বিচার করে না, সে তোমাকে সাহায্য করলেও করতে পারে। ধৃষ্টদ্যুম্ন উপযাজককে ঠিক সেইভাবে পছন্দ হলো না, তবু তিনি উপযাজকের কাছে গেলেন। উপযাজক রাজি হলেন, যজ্ঞ করলেন। যজ্ঞের পরে এখানে একটা মানে অলৌকিক কাহিনী বর্ণনা আছে। যজ্ঞের পরে রাজমহিষীকে ডাকা হলো, যে রাজমহিষী এখন সন্তান উৎপন্নের ব্যবস্থা হয়েছে। রাজমহিষী তখন স্নান করছিলেন, বললেন যে আসতে একটু দেরি হবে। উপযাজক আর কি ক্রোধান্বিত হলেন। যজ্ঞের সেই অগ্নির থেকে দুটি সন্তান উৎপন্ন হল। প্রথমে সেই যজ্ঞবেদী থেকে যিনি উঠলেন, মন্ত্রপাঠ করলেন, এবং মহাভারতের যে ভাষা অনুযায়ী যেটা বলা হচ্ছে, সেই যজ্ঞাগ্নি থেকে অগ্নিবর্ণ বর্ম মুকুটভূষিত খঙ্গ ধনুর্বাণধারী কুমার উত্থিত হলেন। এবং এই যে প্রগলভ এবং দ্যুতি, তার মধ্যে যে আছে ধৃষ্ট এবং দুম্ন। ধৃষ্ট কথার অর্থ প্রগলভ এবং দুম্ন কথার হচ্ছে দ্যুতি, যশ। এই কারণে সেই ছেলের নাম রাখা হলো ধৃষ্টদ্যুম্ন। দৈববাণী হলো যে এই ছেলে দ্রোণাচার্যকে বধ করবে। এবং তার পরক্ষণেই সেখানে একটা সুদর্শনা, শ্যামবর্ণা, পদ্ম পলাশাক্ষী, কুঞ্চিত কৃষ্ণকেশী, পিনপয়োধরা, তার নীলোৎপল তুল্য সৌরভ এক ক্রোশ দূরে অনুভূত হয়, এরকম একটি কন্যার আবির্ভাব হলেন। তার নাম রাখা হলো দ্রৌপদী। দ্রুপদের কন্যা দ্রৌপদী যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছিল বলে নাম রাখা হয়েছিল যাজ্ঞসেনী। এখন যজ্ঞের আগুন থেকে মানুষ উৎপন্ন হচ্ছে, এটা তো আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। আমরা ধরে নিতে পারি যে এই যে দ্রোণাচার্যের কাছে অপমানিত হবার পরে দ্রুপদের মনে যে প্রচণ্ড ক্রোধের আবির্ভাব হয়, সেই ক্রোধের পরে দ্রোণাচার্যকে বধ করতে হবে এইরকম একটা মানে স্থির প্রতিজ্ঞা করার পরে তাদের যখন কোনো সন্তান হচ্ছে এবং যার লক্ষ্য একটাই, সে হচ্ছে দ্রোণাচার্যকে বধ করা, এই যে রাগের থেকে, ক্রোধের থেকে একটি সন্তান জন্মাচ্ছেন এবং বড় হচ্ছেন, এটাইকেই এই মানে বলা হচ্ছে যে যজ্ঞের আগুন থেকে জন্মাচ্ছে। আসলে এটা যজ্ঞের আগুন নয়, এটাকে আমরা মনের আগুন ধরে নিতে পারি। কারণ পরবর্তীতে আমরা দেখেছি একটা অর্থনীতির দায়িত্ব দেওয়া হয়েছিল দ্রৌপদীকে, এবং সেটা বেশ যোগ্যতার সঙ্গে সে সামলেছিল। তখন যুধিষ্ঠির তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি এতটা জানলে কিভাবে? দ্রৌপদী তখন জানান যে আমি শিশু বয়সে পিতার কোলে বসে, যখন ধৃষ্টদ্যুম্নকে পড়ানো হতো, আমি তখন পিতার কোলে বসে সেই পড়াটা শুনতাম, সেই অধ্যয়ন শুনতাম, এবং সেখান থেকেই আমি শিখেছি। যুবতী মেয়ে, সে নিশ্চয়ই পিতার কোলে বসে পড়া শোনেনি, কাজে আমরা ধরে নিতে পারি যে তারও একটা শৈশব ছিল। নির্ধারিত পদ্ধতিতে যেমনভাবে সন্তান জন্মায় সেভাবেই জন্মেছে, কিন্তু সেই সন্তানের জন্মানোর কারণ এবং বড় হওয়া প্রতি পদে পদে সেখানে দ্রুপদের মনের রাগ, ক্রোধ প্রকাশ পেয়েছে। এটাই মহাভারতকার যজ্ঞের আগুনের থেকে জন্ম হিসেবে বলতে চেয়েছে। যাই হোক, তো ধৃষ্টদ্যুম্ন বড় হতে লাগলো এবং দৈব অনিবার্য জেনেই ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যের কাছে শিক্ষা লাভ করলেন। কুন্তি যুধিষ্ঠিরকে জানালেন যে আমরা এই ব্রাহ্মণের গৃহে অনেক দিন আছি,
ইতিমধ্যে ব্যাসদেব একদিন এখানে এসেছিলেন। ব্যাসদেব অনেক কথা বলার পরেও আরেকটি কথা বলে গেছিলেন যে রাজা দ্রুপদের ঘরে একটি মেয়ে জন্মেছে। শুনেছি নাকি যে মহাভারতের বর্ণনা অনুযায়ী অনেক কথা অতিরঞ্জিতভাবে বলা আছে যে তার নাকি 5টা বর হবে। মহাদেবের কাছে তিনি 5টা বর প্রার্থনা করেছিলেন, তার নাকি 5 জন বর হবে, এরকম একটা কথা ব্যাসদেব এদেরকে বলে গেছে। যাই হোক, তো কুন্তী জানাচ্ছেন যে আমরা এখানে অনেকদিন আছি, ভিক্ষাও ঠিক মতো মিলছে না, চলো আমরা একটু আরও অন্যান্য জায়গায় যাই, ঘুরি, দেখি টেকি কী হচ্ছে না হচ্ছে। তো ঘুরতে ঘুরতে এখানে আরও কিছু বর্ণনা দেওয়া আছে। একটা নদীর পাড় দিয়ে, গঙ্গার পাড় দিয়ে যখন যাচ্ছিল গন্ধর্বরাজ চিত্রসেন, সেখানে তাদের সঙ্গে দেখা হয়। চিত্রসেনের সঙ্গে অর্জুনের একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধের ফল তার চিত্রসেন হেরে যান, তাকে অর্জুনকে তিনি দিব্যচক্ষু দেন। এই নিয়ে আমরা ধৃতরাষ্ট্রের সময় এই দিব্যচক্ষু, চাক্ষুষবিদ্যা, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আমি এখানে আর যাচ্ছি না। তবে চিত্রসেনের সঙ্গে অর্জুনের একটা বন্ধুত্ব হয়, গান্ধর্বরা চিত্রসেনের সঙ্গে অর্জুনের বন্ধুত্ব হয়। 100 নাকি ঘোড়া দেন, যারা সূর্যের যে সপ্তাশ্ব সেই অশ্ব দেন। চিত্রসেনের সঙ্গে বন্ধুত্ব, এই বিষয়ে আমরা বিস্তারিত যাচ্ছি না। এইখানে যেতে যেতে 5 ভাই দ্রুপদ পাঞ্চাল রাজ্যে প্রবেশ করেন এবং ঘটনাচক্রে সেদিন দ্রৌপদীর স্বয়ম্বর সভা। ব্যাসদেব বলে গেছেন যে এই কন্যার নাকি 5 জন স্বামী হবে। সেখানে ব্রাহ্মণের ছদ্মবেশে 5 ভাই এসে হাজির হলেন। দেখলেন বিভিন্ন জায়গা থেকে রাজারা এসেছেন, তারা সব যে যার নিজ নিজ আসনে বসে আছেন। হাজির হয়েছেন জরাসন্ধ, শিশুপাল, দুর্যোধন, শকুনি, কর্ণ এবং অন্যান্য আরও অনেক রাজা মহারাজারা। ধৃষ্টদ্যুম্ন বসে আছেন, দ্রৌপদীর ভ্রাতা। রাজার আসনে বসে আছেন রাজা দ্রুপদ, এবং পাশে 2 জন ব্যক্তি বসে আছেন। একজনের মাথায় ময়ূরপুচ্ছ, মুখে স্মিত হাসি, চোখে একটা বুদ্ধিদীপ্ত চেহারা। সকলের নজর এই ব্যক্তি। এই ব্যক্তি, ইনি সর্বকালের শ্রেষ্ঠ রাজনীতিজ্ঞ, জ্ঞানী ব্যক্তি, সহানুভূতি সম্পন্ন মানুষ, দূরদর্শী এবং মহাভারতের ভাষা অনুযায়ী নারায়ণাং নমস্কৃত্যাং, নারায়ণের অংশ শ্রীকৃষ্ণ। এই প্রথম মহাভারতে আবির্ভাব হচ্ছেন সর্বকালের শ্রেষ্ঠ বুদ্ধিদীপ্ত রাজনীতিজ্ঞ, সেরা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি। আমরা একটু আগে বলেছিলাম বারণাবতে 2 জন ব্যক্তি, অজ্ঞাত পরিচয়কারী ব্যক্তি, কি যেন খুঁজে বেড়াচ্ছেন। হ্যাঁ, মহাভারতকার তার পরিচয় দেননি। আমরা সন্দেহ করতে পারি এই 2 ব্যক্তি সেখানে ছিলেন, একজন কৃষ্ণ, একজন বলরাম। এই ব্যক্তির জন্ম কোথায়? ইনি বসুদেবের পুত্র। বসুদেবকে, বসুদেব হচ্ছেন সুরবংশী। কুন্তীর ভ্রাতা। এই ব্যক্তির জন্ম কবে?
মহাভারতকার কিছু বলেননি। তবে পুরাণ এবং অন্যান্য পুঁথি ঘেঁটে যা জানা যায়, 3227 খ্রিস্টপূর্বাব্দে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে চন্দ্র যখন মধ্য গগনে অবস্থান করছে, এই ব্যক্তি তখন জন্মগ্রহণ করে। তার মাতা তখন কংসের কারাগারে বন্দী। যদিও এটা নিয়ে অনেক দ্বিমত আছে। এই ব্যক্তির শৈশব সম্পর্কে মহাভারতে খুব বেশি বলা নেই। অনেকে সন্দেহ করেন যে গোকুলের নন্দবংশে পালিত হওয়া যে ব্যক্তি তিনি এ নন, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সময়ে এই ব্যক্তির শৈশব সম্পর্কে যে ছোট ছোট তথ্য দেয়া আছে, সেটা দিয়ে সহজেই সংযোগ রক্ষা করা যায় যে এই ব্যক্তি গোকুলে বড় হওয়া সেই ব্যক্তি। ইনি শ্রীকৃষ্ণ, এনার সঙ্গে আছেন জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম। ইনি সবসময় ন্যায়ের পক্ষে, ধর্মের পক্ষে, সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল। আরও একটা পরিচয় আছে, বিভিন্ন মহাভারতে বিশেষজ্ঞরা বলছেন এই ব্যক্তি ছিলেন তখনকার দিনের অস্ত্র ব্যবসায়ী। ইনি অস্ত্র সাপ্লাই দিতেন পাণ্ডবদের বা অন্যান্য ব্যক্তিদের। যাই হোক, এটা একটি বিতর্কিত বিষয়, এটা নিয়ে আমরা খুব একটা আলোচনায় এই মুহূর্তে যাব না। তো এইখানে হাজির হয়েছেন শ্রীকৃষ্ণ, হাজির হয়েছেন পাণ্ডবরা, হাজির হয়েছেন অন্যান্য রাজন্যবর্গী। রাজা দ্রুপদ তিনি চাইছেন তার কন্যার সঙ্গে অর্জুনের বিবাহ হোক, কিন্তু খবর শোনা যাচ্ছে যে অর্জুন তার ভ্রাতা এবং মাতাদের সঙ্গে বারণাবতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। কিন্তু মন থেকে মানতে পারছেন না, আবার অর্জুনের সন্ধানও পাচ্ছেন না। কি করবেন? তিনি অদ্ভুত এক শর্ত রেখেছেন তার কন্যার বিবাহের জন্য। এমন কিছু শর্ত যে উপরে একটি মাছ থাকবে, নিচে একটি জল থাকবে, সেই জলের দিকে তাকিয়ে উপরের মাছকে লক্ষ্যভেদ করতে হবে, এমন একটা অদ্ভুত শর্ত, যে শর্ত সাধারণ কেন অনেক বীরের পক্ষে সম্ভব না। এই লক্ষ্যভেদ অনেক বীরের পক্ষে সম্ভব না। পারলেনও না। জরাসন্ধ, এই দুর্যোধন, শকুনি, শিশুপাল কেউই পারলেন না। এগিয়ে এলেন কর্ণ, বাদ সাধলেন পাঞ্চালী নিজে, বললেন সুতপুত্র কর্ণকে আমি বিবাহ করব না। এখানে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু বলা হয়েছিল, মানে শর্তই ছিল যে ক্ষত্রিয় অথবা ব্রাহ্মণকে হতে হবে, ক্ষত্রিয়কে হতে হবে, এই লক্ষ্যভেদ, অন্য কেউ করলে হবে না। কাজে এখানে কর্ণের আশাই উচিত হয়নি। এখানে আমরা বলি যে কর্ণকে অপমান করা হচ্ছে, আমার ব্যক্তিগত মতামত, এখানে কর্ণের আশাই উচিত হয়নি এই জায়গায়। যাই হোক, কর্ণ উপরের দিকে তাকিয়ে একটা চলে গেলেন। আমরা এর আগেও দেখেছি যে যখনই কর্ণকে সুতপুত্র বলে অপমান করা হচ্ছে, কর্ণ উপরের দিকে তাকিয়ে চলে যাচ্ছেন। আমরা ধরে নিতে পারি যে কর্ণ বোধহয় তার জন্ম রহস্য কোনো কারণে জেনে গেছিলেন। যাই হোক, তো এহেন পরিস্থিতিতে যখন কেউ পারলেন না সেই মাছের গায়ে তীরবিদ্ধ করতে, সেখানে এগিয়ে এলেন ব্রাহ্মণধারী, ব্রাহ্মণের ছদ্মবেশে অর্জুন। সবাই হাসাহাসি করছে যে এদের পক্ষে এত বড় বড় ক্ষত্রিয়রা পারল না, আর এই ব্রাহ্মণ পারবে? এর সম্ভব না। ব্রাহ্মণরাও সেখানে বিরক্ত, যেহেতু ব্রাহ্মণদের নিয়ে ছেলে খেলা হচ্ছে, ব্রাহ্মণরা অপমানিত হবে। অর্জুন এগিয়ে গেলেন, ধনুর্বাণ তুললেন এবং লক্ষ্যভেদ করলেন।
কৃষ্ণ বুঝলেন, বলরাম বুঝলেন, এই হচ্ছে অর্জুন। যাই হোক, তখন শকুনি, দুর্যোধনের অন্যান্য রাজারা তারা খুব ক্ষিপ্ত হলেন যে এটা ক্ষত্রিয়রা যেটা পারল না সেটা কোনো ব্রাহ্মণ পারলো, এটা হতে পারে না। সেখানে একটা যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়। ভীম এবং অর্জুন সেখানে থাকেন, বাকিরা, এবং ওদেরকে বলা হয় যে তোমরা দ্রৌপদীকে নিয়ে অন্য জায়গায় চলে যাও। ভীম এবং অর্জুন সেখানে থাকেন। অন্যান্য ক্ষত্রিয়দের সঙ্গে একটি যুদ্ধ হয়। ভীম বাইরে বেরিয়ে আসেন, একটি গাছ তোলেন। এটা দেখেছি, যখনই প্রয়োজন পড়ে ভীম একটি গাছ তুলে নেন, তুলে নিয়ে একটা যুদ্ধ করেন। অন্যান্যরা তো সেখান থেকে পালিয়ে যান এবং তারা চলে আসেন তাদের সেই যেখানে মাতা কুন্তি আছেন মাটির গৃহে। কি হতে চলেছে সেখানে, সেটা আমরা পরদিন আলোচনা করব। নমস্কার।